আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আমাদের সাপ্তাহিক আড্ডা। এই আড্ডার কিছু পরিবর্তন নিয়ে আসা হচ্ছে, সেটা আপনাদের মতামতের প্রেক্ষিতে। তারপরেও আপনারা মতামত দিবেন। তো তারই আঙ্গিকে আমরা হচ্ছে শিডিউলটা একটু চেঞ্জ করছি। মানে আগে তো আমরা শুধু মেডিসিন নিয়ে আলোচনা করতাম, তো আমরা সামনের দিন থেকে ইনশাল্লাহ রোগ নিয়েও আলোচনা করব। সম্ভাব্য যে মেডিসিন, সেই মেডিসিনগুলো নিয়েও আলোচনা করব। পাশাপাশি অর্গানের বিষয়টাও যদি সম্ভব হয় তাহলে যে রেপার্টরির বিষয়টা নিয়েও আলোচনা করব। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সম্ভব, আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের পক্ষ থেকে প্রায় একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। আমাদের যেগুলো ভুল সেগুলো তো আপনারা, আমরা বরাবরই বলি যে আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দেন। আর আমরা ব্যক্তিগতভাবে কাউকে আকৃষ্ট করে বা কাউকে কেন্দ্র করে আমরা কথা বলি না। এখন কেউ যদি গায়ে পড়ে নিয়ে নেয় তাহলে আমাদের আসলে কিছু করার নাই। হক হক কথা সাধারণত তিতাই হয়, সবসময়ের জন্য তিতা হয়। তো এখন যদি আমরা যদি হক কথা বলি আর কেউ যদি গায়ে পড়ে নেয়, এটা আমাদের আসলে কিছু করার নাই, আমরা বলতেই থাকবো। তো আমি আশা করছি যে আসলে আমি কি বলতে চাচ্ছি। তো আজকে বরাবরের মতনই আলোচনা করবেন আমাদের আমিনুল ইসলাম ভাই। আজকের বিষয় ক্যালিকার। তো ভাই আপনি প্রস্তুত? তাহলে আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ অ্যান্ড পিওর ওয়েল পরিবারের পক্ষ থেকে আবারও আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার আমিনুল ইসলাম। আজকে আমাদের পূর্ব ঘোষিত মেডিসিন ছিল হচ্ছে কেলিকার। তার আগে আমাদের আব্দুল মোতালেব ভাই কিছু ঘোষণা দিয়েছে আপনাদেরকে। তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ সামনে শুক্রবারে প্র্যাকটিস অফ মেডিসিন, অর্গানন, হয়তো বা রেপার্টরির কিছু অংশ ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো এখন আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কেলিকার। তারপরেও আব্দুল মোতালিব ভাই যেই কথাগুলো বলছে সেই কথার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং আমারই কথা, মানে ওই কথাই আমি একমত। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করলে অনেক কিছু সম্ভব। সহযোগিতা মানে আমরা কিভাবে সহযোগিতা চাই সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন। তো আব্দুল মোতালিব ভাই, আমাকে দেখার কোনো সমস্যা আছে? আমার স্ক্রিন শেয়ার বোঝা যায়? সমস্যা নাই তো? আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেলিকার্ব। কেলিকার্বের উপাদান, উপকরণ, এটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেটা শুধু আজকেই প্রথম দেখতেছেন আমি সেটা বলছি না, আপনারা নিশ্চয়ই এর আগেও জানেন। এর রাসায়নিক সংকেত K2CO3। এটা হচ্ছে আমাদের কেলিকার্ব। একটি তো কেলিকার্ব সম্পর্কে এখন আমরা সর্বপ্রথম আলোচনা শুরুর আগে আমি মনে করছি ডাক্তার কেন্টের একটা মতামত বা একটা এই কেলিকার্ব সম্পর্কে একটা যে আছে সেটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি। ডাক্তার কেন্ট বলতেছে যে কেলিকার্ব বোঝা সবচেয়ে কঠিন। যতগুলা হচ্ছে কি বলে হচ্ছে যতগুলো পলিকেস মেডিসিন আছে সেই মেডিসিনগুলোর মধ্যে সবচেয়ে বোঝা কঠিন হচ্ছে কেলিকার্বকে। কেন কঠিন? সেটা হচ্ছে এর লক্ষণগুলা একটু এলোমেলো। মানে অনেক সময় আসে এরকম হবে যে সঠিক আসলে কোনটাতে উপশম, কোনটাতে বাড়ে, কোনটাতে কমে ঠিক বোঝা যায় না।
মানে বোঝা খুব কষ্টসাধ্য বিষয়। সেই জন্য আমরা চেষ্টা করি আজকে যে দেখি কতটুকু সহজ করা যায় আমাদের, আমরা কতটুকু সহজ করতে পারি বিষয়গুলো বোঝার সুবিধার্থে আমরা কতটুকু বুঝতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের কেলিকার্ভ হচ্ছে, প্রথমেই বলিনি, কেলিকার্ভ হচ্ছে পলিকেস্ট একটা মেডিসিন, বহু রোগে রোগে ব্যবহৃত একটা মেডিসিন, অনেক বড় একটা মেডিসিন। এই মেডিসিনটার আলোচনাও একটু দীর্ঘ, আমরা চেষ্টা করব অল্পতে সংক্ষেপে বোঝানোর জন্য। আমরা প্রথমেই চলে যাই যে কেলিকার্ভের রোগীরা দেখতে কেমন হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটু মোটাসোটা মানুষ, একটু স্থূল টাইপের, ঘাড়টা একটু খাটো। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে চোখের এই যে মানে ভ্রুর নিচে এবং চোখের পাতার মাঝখানে যে মোটা অংশটুকু আছে, এইটা দেখতে অনেকটা পানির থলির মতো মনে হয় ওখানে কোনো লিকুইড কোনো পদার্থ জমে ফুলে আছে এইরকম দেখায়। এইটা কেলিকার্ভের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। সব ক্ষেত্রে দৈহিক গঠন গুরুত্বপূর্ণ হয় না, কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে দৈহিক গঠন আবার খুব গুরুত্বপূর্ণ। তেমনিভাবে কেলিকার্ভের ক্ষেত্রে দৈহিক গঠনটার এই চোখের উপরে পানি জমার মতো যে বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম আর কি। শুধু শুধু আমরা আলোচনার মধ্যে দেখাবো যে শুধু এইটার উপর নির্ভর করে অনেক সময় মেডিসিন সিলেকশন করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে কেলিকার্ভের রোগীটা সাধারণত কেমন হয়। এখন এক্ষেত্রে আরেকটা কথা পরিষ্কার সবসময় করে দিই, এখনো বলতেছি, এর মানে কি চিকন রুগ্ন ব্যক্তিটা কেলিকার্ভের হবে না? না, হতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা কম। সেটা হয়তো বা ধরা গেল হচ্ছে 90%-এর উপরে রোগী এমন হবে, হয়তো বা 10% হচ্ছে জীর্ণ শীর্ণ ক্ষীণ স্বাস্থ্য হতে পারে। আরেকটা বিশেষত্ব হচ্ছে এই যে স্বাস্থ্য দেখতেছি আমরা মোটা স্বাস্থ্যবান মনে হচ্ছে, কতই না শক্তি, কতই না রক্ত, আসলে বিষয় কিন্তু তা না। ভিতরে আছে রক্ত শূন্যতা এবং দুর্বলতা। সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা গঠনটা দেখে নিলাম, এখন আমরা চেষ্টা করব পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো পরবর্তী আমাদের যে ধাপটা আমরা দেখছি, একটু নেক্সট ধাপে আমরা চলে যাই। আমরা দেখতেছি এখন হচ্ছে কেলিকার্ভের যে কজেশন, কারণ কি কারণে একটা মানুষ কেলিকার্ভের রোগী হয় সেই বিষয়টা আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো আমরা জানি কজেশনের গুরুত্ব সবচেয়ে বেশি। কজেশনগুলো কি কি? ঠান্ডা লাগা, অতিরিক্ত পরিশ্রম, শিশু বয়সে উদ্ভিদ চাপা পড়া, গর্ভস্রাব, অতিরিক্ত যৌন সঙ্গম, আইসক্রিম বা ঠান্ডা পানি মানে খাওয়া জনিত সমস্যা। এইটা মূলত আমাদের কেলিকার্ভের কজেশন। আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে হচ্ছে মায়াজমের বিষয়টা আমরা একটু দেখে আসি। মায়াজমের ক্ষেত্রে আমি সহজ করে বলতেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অত আমি জটিলতা পছন্দ করি না, বরাবরই চেষ্টা করি সবকিছু আমার মতো করে উপস্থাপন করার জন্য। কেলিকার্ভের সোরা মায়াজমের উপরে কাজ সবচেয়ে বেশি। এখানে গুরুত্ব হিসেবে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। সোরা মায়াজমের উপরে 4+, সিফিলিটিক মায়াজমের উপরে আছে 3+, সাইকোটিক মায়াজমের উপরে আছে 2+। টিউবারকুলার মায়াজম আসলে খুব কম, তবে হচ্ছে সেটা 1+ আমরা ধরে নিতে পারি, বা শুধুই মানে টিউবারকুলারের উপস্থিতি, এটা আমরা মনে করতে পারি। তাহলে আমরা মায়াজমের ক্ষেত্রটা অনেকটা বুঝতে পারলাম যে কোন কোন মায়াজমের বিষয়গুলা হচ্ছে আমাদের কতটুকু কোনটার ক্ষেত্রে বেশি কাজ করবে, কোনটার ক্ষেত্রে কম কাজ করবে। আমরা নেক্সট ধাপে যাই। কোন কোন রোগে ব্যবহার হয়?
আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কেলিকার্বের রোগ হচ্ছে মেডিসিনগুলা সাধারণত কোন কোন রোগে বেশি ব্যবহৃত হয়। অ্যালার্জি, রক্ত স্বল্পতা, বাত, হাঁপানি, পিত্তপাথড়ী, কনজেস্টিভ কার্ডিয়া ফেল, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, কোমরের বাত, পেপটিক আলসার, নিউমোনিয়া, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, সোরিয়াসিস, সায়াটিকা, ইউরেনিয়াম ফ্রাইবেড আছে। তো আমরা দেখলাম এখন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে, কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের কেলিকার্বটা কাজে লাগে। আমরা কিন্তু আগেও বলেছি যে এটা কিন্তু ফিক্সড না, সবসময় যে এগুলোর মধ্যেই থাকবে সেটা না। এটা সম্ভাব্য একটা ধারণা নেওয়া, একটা সাধারণ ধারণা নেওয়া। আমরা কাতরতার বিষয়ে যদি এখন আসি, তাহলে সাধারণত কেলিকার্ব হচ্ছে প্রচণ্ড শীতকাতর। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কেলিকার্ব শীতকাতর, এখানে 4+। গরম কাতর কিছু কিছু ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। শরীর সাধারণত ঠান্ডা অনুভব করে, বাইরে থেকে অনেক সময় গরম অনুভব হতে পারে। সংক্ষেপে যদি বলি আমরা, তাহলে হচ্ছে জ্বর, প্রদাহ, ঘুমের সময় ও মেনোপজ যখন হয়, ঋতুবৎ যখন বন্ধ হয়, সেই ক্ষেত্রগুলোতে আমরা অনেক সময় গরম কাতর দেখতে পাই। আব্দুল মোতালেব ভাই, কই গেলেন আপনি? আমি আছি ভাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না আপনাকে, কেউ স্ক্রিনে না থাকলে মুশকিল হয়। আচ্ছা, আমরা তারপরের ধাপে যাই। তার একটু মিউট করে নি সবাই, সাউন্ড আসলে। হ্যাঁ, পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এর মানে কোথায় কোথায় ক্রিয়া করে, মূলত ক্রিয়াগুলো কোন কোন ক্ষেত্রে হয়। নাসাল, লিগামেন্ট, হার্ট, ইরেথার, কোমর, কোমর মানে ব্যাক থেকে শুরু করে লাম্বার থেকে শুরু করে সব কিছুই, সিরাস, মিউকাস মেমব্রেন, রক্ত, সন্ধি, এরকম আরও ক্ষেত্র যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেগুলো আছে, এগুলো আমাদের হচ্ছে এর ক্রিয়াস্থল, কোথায় কোথায় কাজ করে। আমি এই জায়গাটায় যেই যেই ক্রিয়াস্থলগুলা, এগুলো একটা একটা ছোট ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে কোন কোন জায়গায় যে কাজগুলা করে, সেই সেই জায়গাগুলা কোন কোন জায়গা। মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, দেখা যায়। যদিও ওই ছবিটা একটু ছোট, অনেকগুলো ছবি আছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে। আচ্ছা, আমরা নেক্সট ধাপে চলে যাই। নেক্সট ধাপ খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেলিকার্বের মূল কথা। আমরা কেলিকার্ব তো অনেক বড় মেডিসিন, সংক্ষেপে মনে রাখার উপায় কি, বা কোন কোন কথাগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমরা কেলিকার্বকে চিনতে পারবো। দেহের স্থূলতা, আমরা যেটা স্ক্রিনে দেখাইছি, মানুষ সাধারণত কেমন, কেলিকার্বের রোগীরা কেমন দেখতে হয়। শেষ রাতে বৃদ্ধি, শেষ রাতে বৃদ্ধি হচ্ছে 2টার পর থেকে সর্বোচ্চ 5টা পর্যন্ত। এই বৃদ্ধি 2টা থেকে 5টা নিলাম কেন, এর একটা কারণ হচ্ছে কোনো কোনো মনীষীরা বলেছেন যে হচ্ছে 3টে থেকে 4টে, কেউ কেউ বলেছে 2টে থেকে হচ্ছে 5টা। আমি সর্বোচ্চটা নিয়েছি, মানে 2টার পর থেকে 5টা পর্যন্ত। এটা হচ্ছে তার বৃদ্ধির সময়কাল। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে দুর্বলতা, শীতকাতরতা, স্পর্শকাতরতা। তৃতীয় কথা কি? তৃতীয় কথা আমরা যেটা বললাম, চোখের উপরে পাতা ফোলা বা শোথ এবং ঘাম। আমরা কেলিকার্বের রোগী যদিও শীতকাতর, তবে প্রচুর ঘাম হয়। চতুর্থ কথা কি? কটি বা মাজা ব্যথা। এই 4টা কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যে কোনো সময় আমরা কিন্তু কেলিকার্বকে চিনতে পারবো। মূলত এই 4টা শব্দ, মানে এই 4টা কথা দিয়ে যে কোনো সময় যদি সংক্ষেপে এই কথাটাইকু আমাদের মনে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কেলিকার্ব আসলে কেমন রোগী। আমরা তার পরবর্তীতে চলে যাচ্ছি। এরপর কেলিকার্বের স্বভাব,
স্বভাব মানে হচ্ছে কেলিকার্ভের যে চরিত্রটা, সেই মানুষের স্বভাবটা আসলে কেমন, মূলত এরা চরিত্রের দিক দিয়ে কেমন ব্যক্তি। সংরক্ষণশীল, মানসিকতা সম্পন্ন, বিশ্বস্ত, অনুগত, ন্যায়নিষ্ঠ, যথাযথ, সৎ মানুষ, স্বচ্ছ ব্যক্তি, দায়িত্বশীল মানুষ, প্রচণ্ড শৃঙ্খলা পরায়ণ, অনমনীয়, কঠোর এবং ঘরোয়া ব্যক্তিত্ব, পরিবর্তন পছন্দ করে না, সামান্যতম অন্যায় পছন্দ করে না, অন্যায় অবিচার, সামান্যতম অন্যায় অবিচার পছন্দ করে না। এইটা হচ্ছে আমাদের কেলিকার্ভের রুগীর স্বভাব। স্বভাবের দিক দিয়ে কেলিকার্ভকে আমরা এরকম পাবো। আচ্ছা, তারপরে আমরা যাই, এরপরে আমরা আমরা হচ্ছে মায়াজম ভিত্তিক হচ্ছে এর মানসিক লক্ষণগুলোর দিকে একটু নজর দিব। মায়াজম ভিত্তিক, একটু মিউট করবেন, সাউন্ড আসতেছে, আমি মিউট করতে গেলে সমস্যা হয়। এটা আমার সব উল্টা পাল্টা হয়েছে এখন একটু। আচ্ছা, মায়াজম ভিত্তিক যে হচ্ছে লক্ষণগুলা, এটাকে আমি একটু আলাদা করেছি প্রথমে, যে মায়াজম ভিত্তিক মনের যে লক্ষণগুলা, সেই লক্ষণগুলো আমি একটু আলাদা করে দেখাতে চাচ্ছি। দেখেন হচ্ছে কতটুকু বোঝা যায়। তাহলে আমরা একসাথে, ভাই কিছু বলবেন? আব্দুল মোতালেব ভাই কিছু বলবেন কি? আচ্ছা, মায়াজম ভিত্তিক যে মনোলক্ষণ, এটা দেখানোর কারণ আসলে, তাহলে আমরা এর সাথে একই সাথে মায়াজমটাও অনেকটাই বুঝে যাব। কিন্তু যদি কোথাও কোনো বুঝতে ত্রুটি থাকে, তাহলে আমরা মায়াজমের দিকটা দেখে নিতে পারবো। মায়াজম ভিত্তিক মনের মনোলক্ষণের ক্ষেত্রে প্রথমে আমরা যাই শরিক যে মনোলক্ষণ, সেই মনোলক্ষণগুলা কেমন। সংবেদনশীল, দায়িত্বশীল, ভয়প্রবণ, সামান্য ব্যাপারে চিন্তা ও উদ্বেগ, ভবিষ্যৎ নিয়ে ভয়, নৈতিক, ধর্মপ্রবল, কর্মনিষ্ঠ, তুচ্ছ কথায় আহত হয়, সহজে কাঁদে, পরিবার ও দায়িত্ব নিতে অতিরিক্ত চিন্তিত। এইটা হচ্ছে আমাদের কেলিকার্ভের শরিক যে মানসিক লক্ষণগুলো আছে, মানে এর যে মানসিক লক্ষণ, তাকে আমরা প্রথমত 4 ভাগে ভাগ করতেছি। সেই 4 ভাগের একটা ভাগ শরিক যে মনোলক্ষণগুলো আছে, মূলত সরার জন্য যে মনোলক্ষণগুলো প্রকাশ পায়, সেই মনোলক্ষণগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এর পরবর্তীতে আমরা যাই, পরবর্তীতে আছে আমাদের হচ্ছে সাইকোটিক মায়াজমের যে মনোলক্ষণ কেলিকার্ভের উপরে। জেদি, কৃতজ্ঞতা পরায়ণ, গোড়া, নিজের মতের উপরে অটল, নিয়ম ভঙ্গ সহ্য করে না, অন্যের সমালোচনা করে, সামাজিক মর্যাদা ও সম্মান রক্ষায় অধিক মাত্রায় সচেতন, সামান্য অপরাধেও রেগে যায়। এইটা হচ্ছে আমাদের যে সাইকোটিক মায়াজমের উপরে যে মনোলক্ষণগুলো প্রকাশ পায়, সেটার মনোলক্ষণ। এবার আসে আমরা সিপিলিটিক যে মায়াজমের মনোলক্ষণগুলো প্রকাশ পায় কেলিকার্ভের উপরে। হতাশ, সন্দেহপ্রবণ, মানসিক ভাবে ভেঙে পড়া, গভীর বিষণ্ণতা, আশাহীনতা, মৃত্যু ভয়, বিশেষ করে রাত্রে বাড়ে, ভাবে সব শেষ হয়ে গেছে, একা থাকলে ভয়, তবুও সঙ্গী সহ্য হয় না, অন্যের প্রতি সন্দেহ ও অবিশ্বাস। আচ্ছা, এবার আমরা যাই হচ্ছে টিউবারকুলার যে দোষগুলো আছে। যদিও টিউবারকুলার দোষের লক্ষণগুলো আমরা একটু কম পাবো, তারপরেও আমরা দেখতে পাচ্ছি টিউবারকুলার মায়াজমের কারণে কি কি মনোলক্ষণগুলো আমরা দেখতে পাই। অস্থির, পরিবর্তনশীল, অতৃপ্ত, চিরস্থায়ী অস্থির মন, এক অবস্থানে বেশিক্ষণ টিকে থাকতে পারে না, কিছুতেই তৃপ্ত হয় না, সবসময় পরিবর্তন চায়, ভেতরে ক্লান্তি ও মানসিক দহন, শারীরিক দুর্বলতা, মনের মানসিক ভীতি ও আশঙ্কা, দায়িত্ব ও বিশ্রামের মধ্যে দ্বন্দ্ব,
বিশ্রাম নিতে চায় কিন্তু অপরাধ বোধে ভোগে। মানে বিশ্রাম তো নিতে চায় কিন্তু দায়িত্ব আছে, সেই দায়িত্বশীলতা এবং বিশ্রাম এই দুইটার সাথে দ্বন্দ্ব হয়ে যায়। মানে আমি কি বিশ্রাম নিব, তাহলে আমার যে দায়িত্ব আছে দায়িত্বগুলো কিভাবে পালন হবে, সেই বিষয়গুলা হচ্ছে মানে একটার সাথে একটা একটু দ্বন্দ্ব হয়। আচ্ছা, আমরা পরবর্তী বিষয়টাতে আসি। এখন আমরা যে সামগ্রিক যে লক্ষণগুলা, শরীর, মন, শরীর এবং সামগ্রিক লক্ষণ, বিশেষ করে প্রথমত মনের দিকে যাব। মনের দিকে যাওয়ার পর, মনের কথা বলার পরে তারপরে আমরা যে সামগ্রিক লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলোর দিকে যাব। আব্দুল মোতালেব ভাই, কথা বুঝতে সমস্যা আছে কি? না, সুন্দর হচ্ছে। না সমস্যা নাই, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমরা মনের দিকে আসি। আমরা প্রথমেই এর স্বভাব নিয়ে আলোচনা করছি, সেই আলোচনাগুলো দিয়ে একটু বিস্তারিত আমরা জানি মানসিক লক্ষণগুলো সবচেয়ে বেশি মূল্যবান, সেই লক্ষণগুলো আমরা নিয়ে একটু আলোচনা করি। অতিরিক্ত বিরক্তপূর্ণ, ঝগড়াটে, নিজের কাছের মানুষের সাথে, স্ত্রী, পরিবার, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে, খিটখিট করে, ক্রোধী, রাগী, হতাশ। এখানে একটা বিষয় উল্লেখ করি যে কেলিকার্পের রোগীরা খুব খিটখিটে হয়, খুব রাগী হয়। আমরা আগে যেমনটা বলছি, খুব রক্ষণশীল মানসিকতা। তারা তাদের জায়গায় অনড়, তাদের কাছে প্রতিবাদ করা যাবে না, তারা পরিবর্তন পছন্দ করে না। এই মানুষগুলো ঝগড়া করে, খিটখিট করে, গ্যাঞ্জাম করে, কিন্তু মজার বিষয় হচ্ছে এরা কাছের মানুষের সাথে গ্যাঞ্জাম করে, সবার সাথে গ্যাঞ্জাম করে না, সবার সাথে রাগ দেখায় না। এদের রাগ, ক্রোধ, যে হচ্ছে ঝগড়াঝাটি সব কাছের মানুষের সাথে, তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের যারা আছে খুব তাদের সাথে তাদের তাদের যত অভিযোগ, তাদের যত সমস্যা সব কাছের মানুষের সাথে। এর মজার বিষয় হচ্ছে এটা, এত যে খিটখিটে সবার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি মানে রুটির সাথেও সে খারাপ আচরণ করে। খাতে বসতে বসতে যায়, খাবার খাইতে যায়, সবার সাথে তার মনোমালিন্য হয়ে যায়। এরপরেও সে সঙ্গী যায়, সে একা থাকতে পারে না। তার পরিবারের লোকজনকে সে তার সাথে চায়, তার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন যারা তাকে সহযোগিতা করতে পারবে, এরকম মানুষকে সে সাথে চায়, সবসময় চায় তার সঙ্গে কেউ থাকুক। যদি তার সাথে কেউ না থাকে, বিশেষ করে রাত্রিবেলা, তখন তার নানান বিষয়ে ভয় আমরা দেখতে পাই। সেটা হচ্ছে অন্ধকারে ভয়, ভূতের ভয়, মৃত্যু ভয়, তারপরে হচ্ছে নানান অঘটন ঘটার ভয়। অঘটন ঘটার বিষয়গুলো আমরা একটু যদি বলি, তাহলে এরকম যে বাসায় আছে, একা একা আছে, মনে করবে যে আমি তো বাসায় একা আছি, যদি এখন বাসায় আগুন লেগে যায়, যদি সব জিনিসপত্র পুড়ে যায়, আমি তো বাসায় আছি, যদি এখন চোর আসে, আমরা এর ভিতরে চোরের ভয়ও দেখতে পাই। তো বাসায় যখন কেউ থাকে না, তখন এই মানুষগুলা ঘুমাতে পারে না, তাদের ভিতরে নানান বিষয় ভয় কাজ করে। এরা যেমন কর্মনিষ্ঠ, যেমন সত্যবাদী, তেমন সৎ, তেমনি আবার খিটখিটে, রাগান্বিত এবং ভীতু, খুবই ভীতু। এত ভীতু যে সামান্য একটু শব্দ যদি হয়, সামান্য যদি হয় না, একটা পাতা, শুকনো পাতা যদি পড়তেছে, তখনই আঁতকে উঠে, চমকে উঠবে, খুব ভয় এরা। এদের ভিতরে আরেকটা মানসিকতা দেখা যায় যে তাদের সাথে একান্তই থাকার মতো কোনো লোকই নাই, তাহলে তারা তাদের যে তারা একটা পোষা প্রাণী রাখবে, হয় কুকুর নয় বিড়াল। এদেরকে নিয়ে চেষ্টা করবে হচ্ছে তাদের একাকিত্ব হচ্ছে দূর করার জন্য। তাদের মানে তারা যদি নির্ভরযোগ্য কাউকে নাই পায়, তাহলে পালিত যে পশু পাখিগুলো আছে তার উপরে ভরসা করে, তার সাথে বন্ধুত্ব করে, তাকে কাছে রাখে। এরপরেও তারা হচ্ছে কাউকে কাছে চায়, কাউকে সাথে চায়। আমরা যেরকম আগেই বলছি যে এরা হচ্ছে খুব কর্মনিষ্ঠ মানুষ, প্রচণ্ড পরিশ্রমী এবং প্রচণ্ড কর্মনিষ্ঠ মানুষ, ভদ্রলোক, অন্যায় অবিচার পছন্দ করে না। হাসান ভাই একটু মিউট করবেন, আমি মিউট করতে গেলে আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, আবার সবকিছু নতুন করে ঠিক করতে হয়।
তো আমরা বলছিলাম হচ্ছে যে আহ, কর্মনিষ্ঠতার কথা। এরা রক্ষণশীল মনোভাব এদের, এরা পরিবর্তন পছন্দ করে না এবং কাদের সাথে কোনো কম্প্রোমাইজ করে না। পরিবর্তন পছন্দ করে না মানে বিষয়টা একটু কেমন, এরা এদের মতের সাথে একদম মানে কি বলবো, খুব শক্তভাবে তাদের মতকেই প্রতিষ্ঠিত করতে চায়। যেমন ধরেন, দেখা গেল একটা ছেলে, মানে কেলিকার্পের রোগীর ছেলে, সে তার নিজের অবস্থানকে ভুলে যে তার চাইতে নিম্ন দিকের কেউ, হয়তো বা শিক্ষাগত পর্যায়ে নিচু নিচু, অথবা হচ্ছে সামাজিক অবস্থান একটু সম্মানে হচ্ছে নিচু, অথবা আর্থিক বিষয়ে একটু তাদের সমান না, নিচু কোনো পরিবারের কাউকে যদি বিয়ে করে, কেলিকার্পের পিতা কোনোদিনও সেই সন্তানকে স্বীকৃতি দিবে না। সে যদি অসুস্থ হয়, তার যদি কোনো সমস্যা হয়, সমস্যা হলে হোক, কিন্তু সেই ছেলেটাকে কখনো স্বীকৃতি দিবে না, সেই বউকে কখনো স্বীকৃতি দিবে না। এইটা হচ্ছে কেলিকার্পের খুব চরম একটা মানে মানসিকতা পর্যায়ে খুব চরম একটা অবস্থান। সে কোনো কিছুর সাথে আপোষ করতে চায় না। আচ্ছা, আমরা আমরা বলেছি যে কেলিকার্প সাধারণত হচ্ছে রাগে কখন, বা হচ্ছে সবার কেলিকার্পের যে চিত্রটা আমরা বলতেছি, সেটা হচ্ছে এরা যেহেতু নিজের সাথে সঙ্গী চায়, কাউকে সাথে রাখতে চায়, কারো সাহায্যকারী চায়, কাউকে চায় যে কেউ তাকে সহযোগিতা করুক, সেই জন্যে এদের যদি দেখা গেল একজনকে রাখতে যায়, তার অনেক কিছু করে দিতে হচ্ছে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে, এরপরেও সহ্য করবে, কিন্তু তারপরেও কাউকে একজনকে হাতছাড়া করবে না। সে চায় তার আশেপাশে, তার বাসাতে রাত্রিবেলাতে কেউ থাকুক তার সাথে। সেজন্য যদি তাকে বড় একটা মানে কষ্ট স্বীকার করতে হয়, তাও সে স্বীকার করবে। এই মানুষগুলা আবার একরোখা যখন হচ্ছে পরিবারের পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল, খুবই দায়িত্ববান। কেমন দায়িত্বশীল, কেমন দায়িত্ববান, এরা আহ, পরিবারে কেউ যদি অসুস্থ হয়, তাহলে এরা নিজেরাই অস্থির হয়ে যায়, চেষ্টা করে তার সেবা সুস্থতা করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করে আর কি তাকে সুস্থ করার জন্য। কেন? এর পিছনে একটা কারণ আছে, সে চায় তার সহযোগী কেউ থাকুক। সে যখন অসুস্থ হয়, বাড়ির লোকজন তো সবাই কোনো না কোনোভাবে আমাদের কাজে কাজে হেল্প করেই, তখন সে একদম অস্থির হয়ে যায়, এটা তার অসুস্থতার বড় কারণ হয়ে যায়। এবং একই সাথে সে দায়িত্বশীলও বটে। সে যে কোনো কাজ, তাকে দায়িত্ব যদি দেয়া যায়, সে তার দায়িত্ব খুব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে। কেলিকার্পের এই রোগীরা অনেক সময় আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং খুব কাছের মানুষের কাছ থেকে মুখ ফিরায় নেয়। কখন সেটা? ধরা যাক এরকম যে তার স্ত্রীর কাছে সে আশা করতেছে তার স্ত্রী তাকে সার্বিক সহযোগিতা করবে। সার্বিক সহযোগিতা মানে কেলিকার্পের একটা চিন্তাভাবনা এরকম, সে বলে যে আমি তো নিজে নিজে নিজের প্রয়োজন মিটাতে পারি না, নিজেকে সহযোগিতা করতে পারি না, সেই জন্য আমার একটা সহযোগী দরকার, যে আমাকে আমার কাজকর্মে সহযোগিতা করবে। তো সে যখন তার স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ পায় না, তার তাকে যথেষ্ট সহযোগিতা করে না, তারপরে তার মনের ভিতরে কিছু পরিবর্তন আসে। তখন সে দেখা যায় যে সবার সাথে একটু কথাবার্তা কম বলে, আচরণটা একটু হচ্ছে ইয়ে করে, আহ, মানে কেমন একটু এড়ায় চলার মতো একটা মানসিকতা আমরা এর মধ্যে দেখতে পাই। অতিরিক্ত ক্ষুব্ধ, যেমন বললাম ঝগড়াটে, এর একটা মজার লক্ষণ হচ্ছে এরা ঘুমের মধ্যে থাকলে, তাদের ঘুমের মধ্যে মৃত যে আত্মীয় স্বজন আছে, এদের সাথেও ঘুমের মধ্যে স্বপ্ন তো দেখেই, এবং স্বপ্নে দেখে তাদের সাথে ঝগড়া করতেছে, এবং বাস্তবে তখন মনে করে, সত্যি মনে হয় তারা হচ্ছে জীবিত আছে, তারা মরে নাই, তারা আমার কাছে হয়তো বা আশেপাশেই আছে। আব্দুল মোতালেব ভাই, কই গেলেন আপনি? ভাই কেউ স্ক্রিনে আসেন তো। তৌফিক ভাই একটু হচ্ছে ক্যামেরায় আসতে পারবেন? আমি তো ক্যামেরাতে আসি ভাই। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখতে পাই না। ক্যামেরায় কেউ থাকলে একটু সুবিধা হয়, যে নাহলে আটকায় গেছে কিনা আমি বুঝতে পারি না।
আচ্ছা, এক আমি এক এক বরাবরই এক- থাকার চেষ্টা আচ্ছা, করি। একজন থাকলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা বলছিলাম মানসিক লক্ষণের কথা, মনের দিক দিয়ে হচ্ছে সে কেমন। আরেকটা কেলিকার্ভের অবস্থান আছে, সেটা হচ্ছে এরা এমন মানুষ, এমন নেতা, এমন পরিবারের প্রধান, যারা নিজেদেরকে একা হওয়ার ভয় পায়। মনে করে সবাই হয়তো বা আমাকে ছেড়ে চলে যাবে, আমি মনে হয় একা হয়ে যাব, আমার দল মনে হয় আমাকে পরিত্যাগ করবে, আমার পরিবার মনে হয় আমাকে পরিত্যাগ করবে। সেজন্য সেই ভয়ে এরা ভীত মানে ভীত থাকে। কেলিকার্ভের রোগীদের ভিতরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা রোগী হিসেবে খুবই ভালো। রোগী হিসেবে কেমন ভালো, এরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। নিয়মিত মানে যখন আপনি আসতে বলবেন, যখন দেখা করতে বলবেন তখন দেখা করবে, যে আপনি যেভাবে ওষুধ খাইতে বলবেন সেভাবে ওষুধ খাবে। কিন্তু সমস্যাটা তখন তৈরি হয় যখন রোগী বেশি আপন মনে করে। ওই যে রোগীর একটা স্বভাব আছে, যে হচ্ছে সে যাকে আপন মনে করে তার সাথে কিন্তু সে ঝগড়া করে, তার সাথে কিন্তু সে বিবাদে লিপ্ত হয়। সেই সেই বিষয়টা আছে, সে যখন ডাক্তারকেও আপন মনে করে তখন ডাক্তারের সাথেও উচ্চবাচ্য করে, ডাক্তারের সাথেও একটু শক্ত কথা বলে, বলে ডাক্তার কি চিকিৎসা করছেন আমাকে, আমার রোগ তো ভালো হয় না, আরেকটু ভালো হবে না, আমাকে আরেকটু ভালো করে চিকিৎসা দেন, আমাকে আরেকটু গুরুত্ব দেন। এরা নিজেরা গুরুত্ব পাওয়ার জন্যে অনুনয় বিনয় করতে পারে, মানে একটু সাহায্য চায়, একটু সেবা চায়, সেই জন্যে অনুনয় বিনয় করতে পারে। এরা কাল্পনিক আহ, একটা জিনিস নাই, কিন্তু মনে করে অতিরিক্ত ভয় পাইতে দেখা যায় তাদেরকে। একটা রুগী লিপি শেয়ার করি, একটা মৃগীর রুগী, সে কাল্পনিক একটা মূর্তি দেখে মৃগীতে আক্রান্ত হয়ে বা হচ্ছে আপনার অসুস্থ হয়ে যায়। এই লক্ষণে তাকে অ্যাবিসিনথিয়াম ব্যবহার করা হয়, তাতেও কাজ না হওয়ার পরে ওপিয়াম দেয়া হয়। ওপিয়ামের পরেও কাজ না হওয়ার পরে রোগীর একটা বিশেষ লক্ষণ দেখা যায়, সে অত্যন্ত শীতকাতর, হঠাৎ ঠান্ডা লাগার প্রবণতা, শীতকালে সর্দি, ব্রনকাইটিস, এরকম সমস্যা দেখা যায়। এই লক্ষণে দেখে কেলিকার্ভ দেওয়া হলো, কেলিকার্ভ দেওয়ার পরে তার মৃগী সম্পূর্ণ আরোগ্য হয়ে গেছে। এই কথাটা হয়তোবা, আচ্ছা, আমি ফিজিক্যাল জেনারেল লক্ষণের মধ্যে আমি শীতকাতরতা সম্পর্কে বলতেছি, যে শীতকাতরতা আসলে তার ভিতরে কতটুকু শীত মানে শীতকাতর সে, সেই বিষয়টা আমি চেষ্টা করব তুলে ধরার জন্য। এরা হচ্ছে কন্দ মানে কাঁদার একটা স্বভাবও আছে। ভবিষ্যৎ বিষয়, এদের ভয়ের মধ্যে ভবিষ্যৎ বিষয়ে ভয়, এবং হচ্ছে যেই অসুখ হয় নাই সেই অসুখের কথা চিন্তা করে, যে আমার যদি এই অসুখ হয়, তুচ্ছ বিষয়, স্বাস্থ্য বিষয় বড় একটা চিন্তা ভাবনা করে বসে। আচ্ছা, এখন আমরা আর মানসিক লক্ষণগুলোর মধ্যে যদি পাই, আমি বলছি স্বপ্নের কথা, যে এরা আত্মীয় স্বজনের সাথে স্বপ্নেও ঝগড়া করে, বিশেষ করে মৃত আত্মীয় স্বজনের সাথে। এদের পরিবারের হচ্ছে আপনার স্বাস্থ্যের বিষয়ে খুব সচেতন এরা, আমি এই কথাটা আগেও বললাম। পরিবারের স্বাস্থ্য সচেতন, পরিবারের সবার স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর রাখবে, এবং পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় তাহলে সে নিজেও ওই চিন্তাতে অসুস্থ হয়ে যাবে, সে চেষ্টা করবে হচ্ছে তাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য। একটু আমরা আগেই বলছি যে এদের মেজাজ অতিরিক্ত রুক্ষ, হচ্ছে একদমই কোনো কিছু ধৈর্য সহ্যর বিষয়গুলা আমরা এদের মধ্যে পাবোই না বললে চলে। আমি আমি মানসিক লক্ষণের যদি আরো কিছু বিষয় আছে, আমি একটু পরে আসবো আবার, যদি আমার মনে হয় তখন আমি একটু পরে আসতেছি। এরপরে যে শীতকাতরতার বিষয় আছে, আমি যদি এইটা বলি, এই বিষয়ে যদি আমি কথা বলি, তাহলে শীতকাতরতা আসলে কেমন। এরা একটুতেই খুব মানে শীতকাতর, একটু একটু ঠান্ডা বাতাস, একটু ঠান্ডা সহ্য হয় না। এরা যদি ঘরে থাকে তাহলে চেষ্টা করবে প্রত্যেকটা ঘরের ফুটা বন্ধ করার জন্য, দরজায় কোথাও ফাঁক আছে কিনা, জানালায় কোথাও ফাঁক আছে কিনা, সেই ফাঁকগুলো রাত্রেবেলাতে উঠবে, উঠে উঠে চেষ্টা করবে হচ্ছে বন্ধ করার জন্য, সেই ফাঁকগুলো যেন বন্ধ থাকে। একটু ঠান্ডা লাগলেই,
একটু ঠান্ডাতেই তারা অসুস্থ হয়ে যায়। এই ঠান্ডা শুধু শীতকালের ঠান্ডা না, দেখা যায় যে গরমকালে গরমকালে বা বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, বৃষ্টি হওয়ার পরে যদি ঠান্ডা বা হচ্ছে বাতাস হয়, ঠান্ডা লাগে, সেই ঠান্ডাতেও তারা রোগাক্রান্ত হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ হচ্ছে ঠান্ডা লাগার প্রবণতার কারণে শৈত্যিক ঝিল্লির দুর্বলতা, শিথিলতা এবং অনেক সময় ঘায়ের মতন লক্ষণগুলো দেখা যায়। শৈত্যিক ঝিল্লি জনিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ঘায়ের মতো জিনিস হতে দেখা যায় দীর্ঘদিন যখন ঠান্ডা লাগার প্রবণতাটা থেকে যায়। এরা, আমি আগেই বলছি, এরা যদিও স্বাস্থ্য বিষয়ক মোটা, দেখতে এদের স্বাস্থ্যবান মনে হয়, খুব সবল মনে হয়, কিন্তু এরা আসলে মূলত শক্তিশালী না। এদের ভিতরে রক্ত স্বল্পতার, রক্তের যে লোহিত কণিকা, এটা কম দেখা যায়। রক্ত স্বল্পতার একটা বিষয় আমরা দেখতে পাবো। আর একটা মজার বিষয় হচ্ছে এদের যে ভয়গুলো আছে, ভয়, এই ভয়গুলো সাধারণত মানুষের ভয় সাধারণত মানুষের কোথায় লাগে? আমরা অনেক সময় ভয় বুকে হাড়ে অনুভব করি, ভয় পেলাম এখানে ধাক করে উঠলো, কিন্তু এদের ভয় অনুভূতিটা হচ্ছে পাকস্থলিতে। এরা প্রথমে ভয় তাদের অনুভূত হয় পাকস্থলিতে। বিষয়টা কেমন? আমরা যারা হচ্ছে বাসে ভ্রমণ করেছি, বাসে ভ্রমণ করার সময় দেখবেন যে বাসের সিটের পিছন দিকে যদি আপনি বসেন আর উঁচু ব্রিজ যদি হয়, ব্রিজ থেকে যদি বাসটা নামে, তাহলে ভেতরে একটা হঠাৎ একটা ভয় কাজ করে। সেই ভয়টা দেখবেন ঠিক যেখানে অনুভূত হয়, ঠিক কেলিকারের ভয়টা সেই জায়গায় অনুভূত হয়। আমি কি কথাটা বুঝাইতে পারছি আব্দুল মোতালেব ভাই? আপনি কি এই পরিস্থিতিতে পড়ছেন, কখনো দেখেছেন? আচ্ছা, কেলিকার্পের রোগীর ভয় যেটা, সেটা সর্বপ্রথম বুকে না, মাথায় অনুভব করে না, তার পাকস্থলিতে অনুভব করে। প্রথম ভয় বুঝতে পারে পাকস্থলিতে, ওখান থেকে তারপরে ভয় লাগে। এটা কিন্তু একটা খুব মজার বিষয়, মজার লক্ষণ। মজার যে লক্ষণগুলো আছে তার মধ্যে এই বিষয়টা একটা। আর যদি বিষয়গুলোতে আমি আসি, তাহলে হচ্ছে, একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, আমি এখন কেলিকার্পের একটা রুগী লিপি শেয়ার করি। ডাক্তার হ্যানিম্যানের বন্ধু, শিষ্য, বন্ধু এবং শিষ্য ডাক্তার বর্নিং হাউসেন, আমরা সবাই নাম শুনছি বর্নিং হাউসেনের। তো তিনি প্রাচীনকালে একটা হচ্ছে ওই আপনার কাশিজনিত যে মহামারীটা হয়, হুপিং কাশি, সেই কাশির চিকিৎসা করছিলেন। তবে সেখানে ড্রোসেরা প্রয়োগ করা হয়। আমরা জানি হুপিং কাশির জন্য ড্রোসেরা খুব ভালো একটা মেডিসিন। ড্রোসেরা প্রয়োগ করার পরেও কোনো রেজাল্ট হয়নি। এখানে সম্পূর্ণ ড্রোসেরা ব্যর্থ হয়েছে। এটা কিন্তু একটা মহামারী, মানে তখনকার এই হুপিং কাশিটা ছিল মহামারীর কাশি। এরপরে বর্নিং হোসেন একটা জিনিস খেয়াল করলেন, যে চোখের মানে ভ্রুর নিচে যে পানির থলির মতো একটা জিনিস আমরা বলছি, একটু আগে বললাম, এই বিষয়টা যখন তিনি খেয়াল করেন, এই বিষয়ের উপর খেয়াল করার পরে তিনি হচ্ছে কেলিকার প্রয়োগ করেন। কেলিকার প্রয়োগ করার পরে সেই যে আপনার যে মহামারী ছিল, কাশির মহামারী, সেটা সম্পূর্ণ আরোগ্য হয়ে যায়। আমরা জানি মহামারীর ক্ষেত্রে ওষুধ আলাদা আলাদা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ একই হয়। মানে কেলিকার মানে কেলিকারবি, এপিসমেল মানে এপিসমেলি। আমরা এপিসমেল আলোচনা করার সময় বলেছি যে একসময় চোখের একটা মহামারী ছিল, চোখে যখন হতো তখন চোখ নষ্ট হয়ে যেত। সেই মহামারীতে এপিসমেল কিভাবে মানুষের চোখ জীবন রক্ষা করছে, তেমনি হচ্ছে এই মহামারী, বড় বড় যে মহামারীগুলো আছে, সেই মহামারীগুলো আমরা জানি যে সাধারণত বেশি মেডিসিন লাগে না, সিলেক্টিভ যে মেডিসিন থাকে, দুই তিনটে এর মধ্যে যথেষ্ট সেই চিকিৎসা দেওয়ার জন্য। আমরা বলছিলাম যে
আপনার সামগ্রিক যে লক্ষণগুলো সেগুলোর কথা, বৃদ্ধদের মধ্যে হজমের গরমিল একটা বিষয় লক্ষ্য করা যায়, যে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মানে লক্ষণ। বিশেষ করে বৃদ্ধদের বদহজম, অল্প একটু যাই খায় তাতেই বদহজম হয়ে যায়। বিশেষ করে স্যুপ এবং কফি পানের পরে যা খায় তাই বায়ুতে পরিণত হয়। এটা আমরা কেলিকার্বের মধ্যে দেখতে পাবো। কেলিকার্বের সমস্ত লক্ষণগুলা আমরা, কেলিকার্বের যে লক্ষণগুলো দেখবে এর সাথে আর্সেনিকের খুব মিল আছে। মানে শীতকাতরতার দিক থেকে, জ্বালার দিক দিয়ে আগুনের মতো জ্বালা। কেলিকার্বের যদি পাইলসের লক্ষণের কথা আমি বলি, কেলিকার্বের লক্ষণ, পাইলসের লক্ষণটা এরকম যে মনে কর রক্ত মানে গরম করা, খুব তাপ দিয়ে গরম করা শক একটা রড লাল টকটকে হয়ে গেছে। এই রড মলদ্বারের মধ্যে প্রবেশ করালে যেই রকম জ্বালা যন্ত্রণা করবে সেই রকম একটা অনুভূতি এবং জ্বালা অনুভূতি। আমরা হয়তো বা আগেই কথাটা বলা উচিত ছিল, কেলিকার্বে সুস্ফুটানোর একটা ব্যথা থাকে। সমস্ত শরীরের মধ্যে যে কোনো জায়গাতে আমরা সুস্ফুটানোর একটা ব্যথা দেখতে পাবো। পাইলসের ভিতরে এই জায়গাতেও তার ব্যতিক্রম নয়, পাইলসের জায়গাতেও আমরা সুস্ফুটানোর মতো একটা ব্যথা দেখতে পাবো। এবং পাইলসের যে ব্যথাটা দেখা যাবে, মজার বিষয় হচ্ছে আর্সেনিকের যেমন প্রচণ্ড জ্বালা, কিন্তু হচ্ছে গরম প্রয়োগ করলে জ্বালার উপশম। আবার কেলিকার্বের ক্ষেত্রে এটা কিন্তু অদ্ভুত একটা লক্ষণ। এই লক্ষণ ডাক্তার কেন্ট বলেছে যে মনে হয় না আর কোনো মেডিসিনে এইরকম লক্ষণ আছে। তেমনিভাবে কেলিকার্বের রুগী দেখেন শীতকাতর, কতটা শীতকাতর আমি বলছি, এরপরেও এদের যে মলদ্বারের যে জ্বালা পোড়া, সেই জ্বালা পোড়া যদি একটু শীতল পানিতে যদি কিছুক্ষণ বসে থাকে তাহলে সাময়িকভাবে যথেষ্ট উপশম হয়। কেলিকার্বের মলদ্বারে যে জ্বালা পোড়া আছে, যে ব্যথা আছে, তার মধ্যে ছুরি দিয়ে কাটার মতো একটা ব্যথা আছে। সেই ব্যথাটা আমরা কেলিকার্বের মধ্যে দেখতে পাবো। আমাদের সময় স্বল্পতা, আবারও আমাদের মানে সময় আর 15 মিনিট আছে, খুব বেশি সময় নয়। যা হোক, আলোচনা দেখছি আমি কতটুকু সংক্ষেপ করা যায়, আমি সংক্ষেপ করেই করছি। তো আর যে সামগ্রিক লক্ষণগুলো আছে মহিলাদের ক্ষেত্রে আমি বলি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মহিলাদের ক্ষেত্রে যখন মহিলারা বিশেষ করে প্রসব, প্রেগনেন্সি, প্রথম প্রেগনেন্সির কথায় আসি, প্রেগনেন্সি অবস্থায় যখন থাকে, বিশেষ করে 2 মাস 3 মাসের মধ্যে, তখন একটা ব্যথা অনুভব হয়, মনে হয় যে পেনভিকের উপরে নিচের দিকে কোনো ভার দেয়া হচ্ছে, নিচের দিকে ওজন লাগতেছে, তরল আঠালো পদার্থ বাহির হয়। এই ক্ষেত্রে গর্ভপাতের একটা ব্যাপক সম্ভাবনা থাকে। এই লক্ষণ যদি কেলিকার ব্যবহার করা হয় 2-3 মাসের যে গর্ভপাতটা হয়, সেই ক্ষেত্রে কেলিকার্বটাকে আমরা খুব উল্লেখযোগ্য মেডিসিন হিসেবে পাবো। আর প্রসব বেদনায় যদি আমরা দেখি, প্রসব বেদনা তলপেটে না হয়ে এর বেদনা পিঠে হয়, পিঠে হয়, মাজার মধ্যে হয়, উরুর মধ্যে হয়, পাছার মধ্যে হয়, কিন্তু নিচ তলপেটে ব্যথা আসে না। যে হচ্ছে গর্ভবতী মহিলা চিৎকার করে বলে আমার মাজা গেল, মাজা গেল। এইরকম রোগীর ক্ষেত্রে যদি আমরা কেলিকার ব্যবহার করতে পারি, আশা করা যায় তার নর্মালি এবং খুব সুন্দরভাবে ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, আমরা বলছি বাত ব্যথা সহ এদের সমস্ত ব্যথাই সুস্ফুটানোর মতো একটা অনুভূতি আমরা দেখতে পাই। আর কিছু আছে বিষয়, সেগুলো হচ্ছে পুরুষের ক্ষেত্রে সহবাসের পরে অনেক লক্ষণের বৃদ্ধি হয়, যেমন হাঁটুর ব্যথা, দৃষ্টিশক্তি ঝাপসা, কম দেখতে পাওয়া, শ্বাসকষ্ট, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাবো। অদ্ভুত লক্ষণের মধ্যে আরেকটা বিষয় পাবো, অদ্ভুত লক্ষণ, সে মনে করে তার হৃৎপিণ্ড মনে হয় সুতা দ্বারা ঝুলানো আছে বা সুতা দ্বারা বাঁধে দেওয়া আছে। কেলিকার্বের মাথার লক্ষণে যদি বলি, মাথার লক্ষণে আমরা অনেকটাই পাবো ব্রাউনিয়ার মতো, নড়াচড়াতে এবং সামনের দিকে মাথা নোয়ালে মাথার যন্ত্রণা করে, আলোক আতঙ্ক থাকে, মাথার ভিতরে দপদপ করে, এই ব্যথাটা আমরা পাবো। একটু যদি ঠান্ডা বাতাস লাগে তাহলেই মাথার যন্ত্রণা আরো বৃদ্ধি পায়। সাধারণত হালকা গরমে উপশম হয়, মাথায় যদি চাপ দিলে চাপও অসহ্য বোধ মনে হয়, চাপ সহ্য করতে পারে না। চোখের বিষয় যদি আমরা বলি, চোখের উপর পাতায় ফোলা আমরা বলেছি,
হচ্ছে তারপরে সহবাসের পরে দুর্বলতা, এই কথা আমরা বলেছি। কেলিকার্প সাধারণত ডান দিকের মেডিসিন, ডান দিকে বেশি কাজ করে, বাম দিকে কাজ করে না ঠিক এমন না, তবে বাম দিকের চাইতে ডান দিকে বেশি ভালো কাজ করে। কেলিকার্পের রোগীর ভিতরে প্রচন্ড বুক ধরপানি, প্যালপিটেশনের একটা বিষয় পাবো, কার্ডিয়াক যে অ্যাজমা সেই বিষয়গুলো আমরা পাবো, যে হচ্ছে আপনার কি বলে হৃৎপিণ্ডের বৃদ্ধির কারণে বা হার্টের সমস্যার কারণে যে অ্যাজমা হয়, যে কাশি হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কেলিকার্পকে খুব সুন্দরভাবে পাবো। নাকের লক্ষণে যদি বলি, আমি সর্দির কথা যদি বলি, এদের সর্দি সাধারণত হচ্ছে এরা যখন গরম ঘরে থাকে তখন নাক বন্ধ হয়ে যায়, এই নাকটা আবার যখন বাইরে যায় তখন তরল সর্দি ঝরা শুরু করে, আবার যখন গরম ভিতরে আসে তখন আবার শুষ্ক হয়ে নাক বন্ধ হয়ে যায়। মানে ওই যে বলছি লক্ষণগুলো একটু একটু এলোমেলো টাইপের, এই রকম ক্ষেত্রে বিষয়গুলা কেন সাহেব যেটা বলছে, এই জন্যে এটা চিহ্নিত করা একটু কঠিন আছে। মানে ঘরের ভিতর থাকলে সর্দি পড়তেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই সর্দি আলা মানুষ যখন বাইরে যাচ্ছে তখন আবার নাক দিয়ে ঝরঝর করে সর্দি পড়া শুরু হচ্ছে, আবার যখন একটু উত্তাপ ঘরের ভিতরে আসতেছে তখন নাক বন্ধ হয়ে যাচ্ছে, নাকে হচ্ছে চটা জমে যাচ্ছে। তো এইরকম একটা মানে অবস্থা, এই ক্ষেত্রগুলোতে আমরা কেলিকার্পকে খুব পাবো। পাতলা সর্দি, হাসি কাশি, ঠান্ডা লাগলে এই বিষয়গুলোকে আমরা দেখতে পাবো। আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি। এদের সমস্ত স্রাবেই পচা দুর্গন্ধ একটা বিষয় থাকে। আব্দুল মোতালেব ভাই আর কতটুকু আছে? আর 10 মিনিট আছে। আচ্ছা, 10 মিনিট। আচ্ছা, আমরা সময় শেষের দিকে, আলোচনা আর আগের দিকে অন্যদিকে আগাচ্ছি, আর বেশি আগাইতে পারলাম না। আমরা কেলিকার্পে যে মাজার সমস্যার কথা বলছি, পিএলআইডি রোগে যে সমস্যাগুলো হয় আমরা দেখতে পাচ্ছি স্কিনে, এই জায়গাটাতে কেলিকার্প খুবই কার্যকর একটা মেডিসিন। আমি এই বিষয়ে যদি অন্য কোনো সময় পিএলআইডি কি জিনিস, কিভাবে কি কি মেডিসিন আছে, সংক্ষেপে নিচে কিছু মেডিসিন দেওয়া আছে, আপনারা চাইলে পরে দেখে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, তাহলে কাজে লাগতে পারে। তার পরবর্তীতে যাই আমরা শক্তি এবং মাত্রা। কেলিকার্প সাধারণত আপনার হচ্ছে 30 শক্তির উপরে ব্যবহার হয়, 30 শক্তির উপরে সিএম শক্তি পর্যন্ত ব্যবহার হতে পারে, নিচের নিম্ন শক্তি না ব্যবহার করাই ভালো। এর পরবর্তীতে আমরা যদি আসি বৃদ্ধির কথাটা আমি বলে নিই। বৃদ্ধির কথা, শীতকালে বৃদ্ধি, শীতল বাতাসে বৃদ্ধি, রাত্রি 2টা থেকে 5টা পর্যন্ত বৃদ্ধি, আহারের পর বৃদ্ধি, সঙ্গম বা স্ত্রী লোকের হচ্ছে ঋতুস্রাবের বিশৃঙ্খলা বা ঋতুর ফলে বা ঋতুর সময় এর বৃদ্ধির লক্ষণ আমরা দেখতে পাবো। বিশেষ করে ঋতুজনিত যে বিষয়গুলো আছে তখন বৃদ্ধি পায়। এদের বেদনার পাশে যদি চ্যাপেস হয় তাহলে সেই পাশ তখন বৃদ্ধি পায়। পায়ের ঘাম বন্ধ হলে বৃদ্ধি, রোগের হ্যাঁ, পায়ের ঘাম বন্ধ হওয়ার ফলে রোগের বৃদ্ধি হয়। পরবর্তীতে যদি আমরা উপশমের কথা বলি, ঢেকুর উঠলে বৃদ্ধি, পেট ব্যথা ঢেকুর উঠলে উপশম, পেট ব্যথা চাপ দিলে উপশম, হাঁপানি বা পেটের পীড়া সামনের দিকে ঝুঁকে যদি একটু বসে হাঁটুর উপরে পাড়া দিয়ে, সেই ক্ষেত্রে অনেক সময় উপশম বোধ করে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কেলিকার্পে অ্যান্টিডোট মেডিসিন, এরপরে কোন মেডিসিনগুলো ভালো কাজ করে, দুঃখিত, ইমিউনিক্যাল মেডিসিন, এই বিষয়গুলো আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা পরবর্তী সময় চাইলে দেখে নিতে পারবেন। এর ক্রিয়াকাল সাধারণত 40 থেকে 50 দিন পর্যন্ত হয়ে থাকে। যদি 2-3টে ডোজ আপনি ব্যবহার করেন, বিশেষ কোনো কারণ না থাকলে 40 থেকে 50 দিন পর্যন্ত এর কাজ করবে। এর 7 মিনিট সময় আছে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে উত্তর দেওয়ার ক্ষেত্রে। এর মধ্যে আমি আরও কিছু লক্ষণ বলবো যেগুলো বলা সম্ভব। আপনাদের প্রশ্নের সময় দিলাম, আপনারা যদি কারো কিছু বলার থাকে আমাকে জিজ্ঞেস করে নেন, আর যদি না থাকে তাহলে তো নাই। প্রসাবের ক্ষেত্রে আমরা পাবো, প্রসাবের অনেক সময় লাল তলানি আমরা দেখতে পাবো, বালির মতো তলানি জমে থাকবে,
গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়নি, পাকস্থলীর বিষয়। আমরা যেটা সবসময় উল্লেখ করে থাকি, পাকস্থলীর বিষয়। এই পিপাসা অনেক সময় বোঝা যায় না, অনেক সময় পিপাসা একটু শীতকাতর মনে হয়। ইচ্ছার ক্ষেত্রে এরা টক এবং মিষ্টি চিনি জাতীয় জিনিসগুলা পছন্দ করে। রুটিতে ব্যাপক অপছন্দ আছে, রুটি পছন্দ করে না সম্ভবত, আর দুধও পছন্দ করে না। কারো কোনো প্রশ্ন আছে কি ভাই? প্রশ্ন থাকলে আমাকে বলেন। আব্দুল মোতালেব ভাই? আমি মানে সংক্ষিপ্ত করতে হয়েছে, কেলিকার তো আমি বলছি অনেক বড় মেডিসিন, এত বড় আলোচনা করা মানে হয় না, সম্ভব না। সেই জন্য যতটুকু ছিল তারপরে অনেক সংক্ষেপ করা হয়েছে। খাবারের ইচ্ছার মধ্যে বলছিলাম আমি, রুটি এবং মাংস অনিচ্ছা, মিষ্টি মিষ্টি দ্রব্য, গুড়, চিনি, টক এগুলো খেতে পছন্দ করে, ইচ্ছা করে। আরেকটা জিনিস আছে, গলার ব্যথায় এরা গলার ভিতরে মাছের কাটা ফুটার মতো একটা ব্যথা অনুভব করে, এবং একটু ঠান্ডা লাগলেই গলার ভিতরে নানান সমস্যা বৃদ্ধি পাতে আমরা দেখে থাকি। আর 5 মিনিট আছে। আহারের পরই এদের একটা দুর্বলতা দেখা যায় এবং ঘুম ভাব লক্ষ্য করা যায়। আহারের পর এদের শরীর খুব ক্লান্ত অনুভব করে এবং ঘুম চলে আসে। কারো কোনো প্রশ্ন নাই মনে হয়। আমরা আবারও সামনে, আমরা আপনাদেরকে বলে রাখি আরেকটা কথা, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা আমার একটু সমস্যা হচ্ছে, হঠাৎ দেখছি। সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা সামনের শুক্রবারে প্র্যাকটিস অফ মেডিসিন, অর্গানন এবং রেপার্টরি বিষয়ে কথা বলবো। কোন কোন রোগ নিয়ে কথা বলবো, চেষ্টা করব 2-1 দিন আগে অথবা সেই দিনই সকালবেলা আপনাদেরকে জানায় দেওয়ার জন্য। রোগ বিষয়ে কথা বলবো, রোগগুলার মেডিসিনগুলোতে সম্ভব কোন কোন মেডিসিন হতে পারে, রেপার্টরিতে কোন কোন জায়গায় রুব্রিকগুলো দেখা যাইতে পারে, যদি এর সাথে সম্পৃক্ত কোনো অর্গানের সূত্র থাকে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সামনের শুক্রবারে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আর আমাদের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। যদি কোনো অভিযোগ থাকে সেটাও দিবেন, যদি কোনো বিষয়ে পরামর্শ থাকে সেটাও দেবেন। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সামনের দিনে আবার দেখা হবে, নতুন কোনো টপিকসে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।